হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আজকের পুরো গল্পটি শুনলে তোমাদের পানি চলে আসবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। চলুন মূল গল্পে যাওয়া যাক। আমি একটা গরিব পরিবারের মেয়ে। আমার বাবা অনেক কষ্টে আমাদের মানুষ করেছেন। আমি দেখতে খুবই সুন্দরী। আর এখন আমার বয়স 18 বছর। আমি আমার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বড় দাদা সমীর আর আমি মা বাবার সাথে খুবই হাসি খুশি জীবন কাটাচ্ছিলাম। 1 বছর আগে আমার দাদার বিয়ে হয়েছে। দাদার বিয়েতে আমি খুব আনন্দ করেছি। দাদার বিয়ের পরে আমার যে বৌদি হয়ে এসেছে সে খুবই ভালো। বৌদি আমাকে খুবই ভালোবাসত। এই কারণে আমার বাবা মাও খুব খুশি। আমরা সবাই বৌদিকেও খুব ভালোবাসতাম। আর আমার দাদাও বৌদিকে খুব ভালোবাসত। আমার দাদা শহরের একটা অফিসে কাজ করত। সে যখন অফিস থেকে বাড়ি আসত তখন আমাদের সবার জন্য কিছু না কিছু খাবার জিনিস অবশ্যই নিয়ে আসত। এসব কারণে আমি খুব খুশি ছিলাম। আমি মনে মনে এটাই ভাবতাম যে ভগবান যেন এরকম দাদা সবাইকে দেন। আমার বাবা মাও দাদাকে নিয়ে খুব গর্বিত ছিলেন। কেননা দাদা বাবা মায়ের খুব খেয়াল রাখত। যখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম তখন আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতে শুরু করলেন। কিছুদিন এদিক সেদিক খোঁজ নেওয়ার পরেই একটা ভালো ছেলের খবর আমার বাবা জানতে পারেন। বাবা যখন সেই ছেলের সম্বন্ধে খোঁজখবর নিলেন তখন তিনি জানতে পারলেন যে ছেলে খুবই ভালো। ছেলের নাম উত্তম কুমার। কিন্তু ওর বাবা মা জীবিত নেই। ওর মামা মামি ওকে নিজের ছেলের মতো করে মানুষ করেছেন। ছেলে খুবই ভদ্র আর ওর কোনো বদ অভ্যাস নেই। আমি যখন আমার বিয়ের কথা শুনলাম তখন আমার মনে বিভিন্ন রকমের স্বপ্ন আসতে লাগলো। বিয়ের পরে কি হবে? আমি সেসব স্বপ্ন দেখতে লাগলাম। আমি উচ্চ মাধ্যমিক পাশ যুবতী। এই কারণে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বিয়ের পরে কি হয় সেই ভাবনা খুব ভালোভাবেই বুঝতে পারতাম। বাবা ভাবলেন পরিবার যখন ভালো তখন দেরি করা উচিত না। এই কারণে বাবা তাড়াতাড়ি করে আমার বিয়ের দিন ঠিক করে দিলেন। 10 দিন পরেই লগ্ন দেখে আমার বিয়ে ঠিক করে দেওয়া হলো। আমার বাবা আর দাদা বিয়ের জোগাড় যন্ত্র করতে ব্যস্ত হয়ে পড়লেন। এভাবেই দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেল। আজকে আমার বিয়ে বরযাত্রী আসার পরে খুব ধুমধাম করে শান্তিপূর্ণভাবে বিয়ে হয়ে গেল। আর বিয়ের পরে আমি আমার শ্বশুরবাড়িতে এসে গেলাম। শ্বশুরবাড়িতে আমার স্বামীর মামা এবং মামি আমাকে বরণ করে নিলেন। তারা আজকে খুব খুশি। বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করার পরে আমাকে সুন্দর করে সাজানো বাসর ঘরে বসিয়ে দেওয়া হলো। আমি মাথায় ঘোমটা টেনে মাথা নিচু করে বসে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। সেই সময় আমার মনে উথাল পাতাল চলছিল। কেননা বাসর রাত সম্বন্ধে আমি অনেক কথা শুনেছিলাম। আমি শুনেছিলাম যে এটা জীবনের একটা স্মরণীয় রাত হয়। আমি সবকিছু চিন্তা করে খুব ঘাবড়ে যাচ্ছিলাম। কিছু সময় পরেই আমার স্বামী উত্তম কুমার ঘরের মধ্যে এলো। ও এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। তারপর আস্তে আস্তে আমার পাশে এসে বসে পড়ল। এরপরেই বলতে লাগলো, অন্তরা, আমি খুব খুশি যে আমি তোমার মতো সুন্দরী একজন জীবনসঙ্গী পেয়েছি। তুমি জানো অন্তরা, আমি যখন 10 বছরের ছিলাম তখন আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। তখন থেকেই আমার মামা এবং মামি আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন। আমাকে পড়াশোনা করিয়েছেন। আমি চুপচাপ উত্তমের কথা শুনছিলাম। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার মামা মামির নিজের কোনো সন্তান নেই? এই কথার উত্তরে আমার স্বামী উত্তম কুমার বলতে লাগলো যে আমার মামির বিয়ের পরে অনেক দিন অবধি কোনো সন্তান হয়নি। এরপর মামা মামিকে অনেক বছর ধরে চিকিৎসা করালেন। তারপরে গিয়ে তিনি সন্তান সম্ভাবা হন। কিন্তু যখন বাচ্চা হওয়ার সময় এলো তখন হঠাৎই মামির শরীর খুব খারাপ হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মামিকে চেক আপ করে বললেন মা এবং সন্তান এর মধ্যে যে কোনো একজনকে তারা বাঁচাতে পারবেন। সেই সময় মামা বুঝতে পারছিলেন না যে সন্তানকে বাঁচাবেন নাকি মামিকে বাঁচাবেন। তারপর তিনি সিদ্ধান্ত নিয়ে ডাক্তারকে বলে দিলেন যে মামিকে যে কোনো উপায়ে হোক বাঁচিয়ে নিন। সেই সময়ে ডাক্তার মামিকে অপারেশন করে তাকে বাঁচিয়ে তো নিলেন, কিন্তু ডাক্তার এটাও বলে দিলেন যে তিনি আর কখনোই মা হতে পারবেন না। এই দুঃখ থেকে আমার মামা মামি অনেক দিন অবধি বের হতে পারেননি। এর কিছু দিন পরেই আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়।
তখন থেকেই তারা আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে মানুষ করছেন। যাই হোক না কেন, আমি নিজের মামার উপকার কখনো ভুলতে পারবো না। এই কথা বলতে বলতে আমার স্বামীর স্বরে নরম ভাব এসে গেছিল, সাথে তার চোখে জল এসে গিয়েছিল। তখন আমি আমার স্বামীকে বললাম যে, তুমি এত চিন্তা করছো কেন? আমি তাদের এত ভালোভাবে সেবা করব যে তারা সব সময় হাসি খুশি থাকবেন। এই কথা বলার সময় আমার মধ্যে আবেগ ফুটে উঠেছিল। এরপরে আমি আমার স্বামীর হাত ধরে তাকে বললাম, আজকে আমাদের বাসর রাত। তুমি কি এইসব কথা বলেই সারা রাত পার করে দেবে নাকি? এটা বলার সাথে সাথে আমার স্বামী আমাকে এক ভিন্ন রকম আনন্দে মেতে উঠলেন। কিন্তু সে এই বিষয়ে খুব দুর্বল। সে খুব একটা বেশি পারফরম্যান্স করতে পারছিল না। আমিও তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু কিছু সময় পরেই উত্তম কুমার উঠে আমার থেকে দূরে সরে গেল। ও 5 মিনিটও ঠিকভাবে আমার উপর টিকতে পারেনি। এই সব দেখে আমি ভিতরে ভিতরে জ্বলতে লাগলাম। আমি এই রাতের জন্য কত স্বপ্ন দেখেছিলাম, আর কত স্বপ্ন নিজের মনে সাজিয়ে রেখেছিলাম। কিন্তু আমার সেই সমস্ত স্বপ্ন আর আশার উপর জল ঢেলে দিল। উত্তম কুমার আমাকে সেই খুশি দিতে পারেনি যে একজন স্ত্রী নিজের স্বামীর কাছ থেকে চায়। উত্তম কুমার খুবই তাড়াতাড়ি গভীর ঘুমে ঘুমিয়ে গেল। কিন্তু আমি একটা তৃষ্ণার্ত চাতকের মতো বিছানাতেও এপাশ ওপাশ করতে থাকলাম। এসব করতে করতেই কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি সকালে উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। যখন বাথরুম থেকে ফিরে এলাম, তখন দেখলাম মামা বারান্দায় শরীর ঠিক রাখার জন্য ব্যায়াম করছেন। তাকে এভাবে ব্যায়াম করতে দেখে আমি অবাক হয়ে গেলাম যে মামার বয়স 50 বছর হওয়ার পরেও তাকে একটা যুবক পুরুষের মতো মনে হচ্ছিল। যাই হোক, তারপরে আমি ঘরে ঢুকে কাপড় বদলে রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। কিছু সময় পরে যখন আমি চা বানিয়ে মামাকে দিতে এলাম, তখন মামা আমাকে জিজ্ঞেস করতে লাগলেন যে, বৌমা, তোমার মামি কোথায় গেছে? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মামার এ প্রশ্নের উত্তরে আমি তাকে বললাম, তিনি রান্নাঘরেই আছেন, আর কিছু কাজ করছেন। কয়েকদিন থেকে আমি লক্ষ্য করে দেখেছি যে মামি যখনই কোথাও যান না কেন, মামা তার পিছনে পিছনে সেখানে পৌঁছে যেতেন, আর মামির সাথে অদ্ভুত খুনসুটি করতে থাকেন। মামি মামাকে বলতেন, আরে এখন তো একটু লজ্জা করো, বাড়িতে নতুন বোমা এসেছে, যদি সে সব দেখে নেয় তাহলে কি ভাববে বলো তো? তখন মামা বলতে লাগলেন যে, কি আর ভাববে, সমস্ত স্বামী নিজের স্ত্রীর সাথে এই সব করে, বুঝেছ? মামা মামির এই ধরনের কথা শুনে আমার খুবই লজ্জা অনুভব হতো। আমি মনে মনে ভাবতে থাকতাম যে যদি উত্তম কুমার মামার মতো হতো তাহলে খুব ভালো হতো। এভাবেই দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। এরপর এক রাতে যখন আমি বাথরুমে যাচ্ছিলাম, তখন মামার ঘর থেকে মামির অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। এরকম আওয়াজ শুনে আমি আমার নিজের উপরে কাবু রাখতে পারছিলাম না। তাই তাদের জানলার কাছে গিয়ে উকি মেরে ভেতরের দৃশ্যটা দেখার চেষ্টা করলাম। ঘরের হালকা আলোতে আমি এমন কিছু দেখলাম যেটা দেখার পরে আমার নিজের উপর কন্ট্রোল করতে পারা খুব মুশকিল হতে হয়ে গিয়েছিল। আমি কোনো রকমভাবে নিজের উপর কন্ট্রোল করে সেখান থেকে নিজের ঘরের মধ্যে চলে এলাম। ঘরে এসে আমি উত্তম কুমারকে উৎসাহিত করতে লাগলাম, কিন্তু ও এত গভীর ঘুমে ছিল যে ওর কোনো কিছুর অনুভবই হচ্ছিল না। তাই বাধ্য হয়ে আমি কোনো রকমভাবে বিছানায় এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেলাম। যখন সকাল হলো, তখন আমার স্বামী নিজের কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আসলে ওর ছুটি শেষ হয়ে গিয়েছিল। আমার স্বামী উত্তম কুমার শহরে বাড়ি ভাড়া নিয়ে সেখানেই থেকে নিজের চাকরি করত, তাই 1 মাস পরপরই বাড়িতে আসতে পারত। আমি রান্নাঘরে গিয়ে ওর জন্য নাস্তা বানালাম। তারপরে ওকে নাস্তা খেতে দিলাম। ও নাস্তা খাওয়ার পর মুখ ধুয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, আর আমি নিজে উদাস চেহারা নিয়ে নিজের ঘরে চলে এলাম। কিন্তু সারাদিন আমার মাথার মধ্যে রাতের সেই দৃশ্য ভাসতে লাগলো। এখন আমি মনে মনে ভাবতে লাগলাম যে মামি কতটা সৌভাগ্যবতী, যাকে মামা এখনো এতটা ভালোবাসে। আর অন্যদিকে আমার স্বামী, যার ভালোবাসা পাওয়ার জন্য আমি ছটফট করি। জানি না কেন ও এখন অবধি আমাকে একবারও সন্তুষ্ট করতে পারেনি। এইভাবেই আমার দিন কাটতে লাগলো। সকালবেলা যখন মামি ঘুম থেকে উঠতেন, তার মুখ থেকে শুধু এই কথাটাই বের হতো যে জানি না আমাকে কবে ছাড়বে। সারাদিন তো জমিতে কাজ করে থাকে, তারপরও রাতের বেলাও আমাকে ছাড়ে না।
জানি না ও কোনো দিন ক্লান্ত হবে কিনা। আর এদিকে কাজ করার ফলে বিশেষ স্থানে আমি অনেক ব্যথা অনুভব করছি। মামির মুখ থেকে এই ধরনের কথা শুনে আমি হতবাক হয়ে যেতাম যে মামা মামির সাথে কি এমন করে, যার কারণে মামি এই ধরনের কথা বলতে থাকেন। পরের দিন রাতে আবার মামার ঘর থেকে একই ধরনের আওয়াজ আসতে লাগলো। এবার আমি আর নিজেকে থামাতে পারলাম না। আবার সেই জানালার কাছে গিয়ে তাদের ঘরের ভিতরে উকি মেরে দেখতে লাগলাম। আবারও সেই একই দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠল। এটা দেখে আমার অস্বস্তি হতে শুরু করেছিল। এরপর আমি নিজের পা পিছনে করে নিজের ঘরে ফিরে এলাম। ঘরের মধ্যে এসে আমি এটাই ভাবতে লাগলাম যে যদি এই কথাটা মামা অথবা মামি জানতে পারেন, তাহলে তারা আমার সম্বন্ধে কি ভাববেন। এই সব কথা ভেবে আমি কয়েকদিন সেই সব দেখা বন্ধ করে দিয়েছিলাম। একদিন রাতে মামির শরীর খুব খারাপ ছিল, কিন্তু তিনি নিজের মাথায় হাত দিয়ে বারবার এটাই বলে যাচ্ছিলেন যে আমার শরীর খারাপ। কিন্তু মামার এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, তার তো শুধু নিজের খুশি পূরণ করা চাই। এরপর মামি আমাকে বললেন, বৌমা, আজকে আমার শরীরটা একদমই ঠিক নেই, তাই আজকে আমি ওই ঘরে কোনো মতেই যাব না। তোমার মামার যেহেতু রাতের বেলা দুধ খাওয়ার অভ্যাস আছে, তাই আজকে তুমি তাকে দুধ দিয়ে এসো। মামির মুখ থেকে এই কথা শুনেই রাতের সেই দৃশ্য আমার চোখের সামনে ভাসতে লাগলো। এরপরে মামি অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন, আর আমি দুধের গ্লাস নিয়ে মামার ঘরের দিকে গেলাম। সেই সময় মামা নিজের ঘরে হালকা আলো জ্বেলে বিছানায় শুয়েছিলেন। যখন আমি দুধের গ্লাস নিয়ে দরজার কাছে পৌঁছালাম, তখন আমার মনে অনেক রকম চিন্তা আসতে লাগলো। তাই আমি নিজের শাড়ির আঁচল মাথার উপর দিয়ে বড় করে ঘোমটা টেনে নিলাম, কেননা মামিও সব সময় এই রকম ঘোমটা টেনে রাখতেন। সেই সময় আমি নিজের চেহারা পুরো মামির মতো করে নিয়ে ঘরের মধ্যে চলে এলাম। ভিতরের দৃশ্য খুবই ভয়ানক ছিল। আমি তাড়াতাড়ি করে দুধের গ্লাস রেখে যখন ফিরে আসতে শুরু করলাম, তখনই মামা পিছন থেকে টান মেরে আমাকে তার দিকে নিতে চাইলেন। আমি তাড়াতাড়ি করে নিজের মুখ থেকে নিলাম, যাতে তিনি আমার মুখ দেখতে না পান। এরপর তিনি আমার সাথে সেই রকম ব্যবহার করতে লাগলেন যেমনটা তিনি মামির সাথে করতেন। এই সময় আমিও নিজের উপর কন্ট্রোল করতে পারিনি, আর তারপরে মামা আমার সাথে এমনটাই করল যেমনটা মামির সাথে করল। এরপরে যখন তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলেন, তখন আমি সেখান থেকে উঠে নিজের ঘরে চলে এলাম। আজকে আমি খুব খুশি। ঘরে বসে বসে এটাই ভাবছিলাম যে মামির অবস্থা কেন এরকম থাকে। সেই আইডিয়া আজকে আমি পেয়ে গেছি। এরপরে আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। কখন যে আমি গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম জানতেই পারলাম না। যখন সকালে আমার চোখ খুলল, তখন আমার খুব ফ্রেশ অনুভব হচ্ছিল। রাতের বেলা যে খুশি আমি পেয়েছিলাম, তার তো কোনো ঠিকানাই ছিল না। এরপর আমি বিছানা ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। কিছু সময় পর বাইরে বেরিয়ে নিজের ঘরে গিয়ে সাজগোজ করলাম। তারপরে মামির কাছে গিয়ে দেখলাম যে তার শরীরে এখনো খুব জ্বর। আমি কাপড় দিয়ে যখন তার কপাল মুছতে লাগলাম, তখনই মামা এখানে এসে গেলেন আর জিজ্ঞেস করতে লাগলেন যে, বৌমা, এখন তোমার মামির শরীর কেমন আছে? আমি তার প্রশ্নের উত্তরে বললাম, এখন সব ঠিক আছে, জ্বর কিছুটা কমেছে। কথা বলতে বলতেই সেই সময় আমি অনুভব করলাম যে মামা আমাকে গভীরভাবে দেখতে চাচ্ছিলেন। এর আগে তিনি কখনোই এরকম গভীরভাবে আমার দিকে তাকিয়ে দেখেননি। এখন আমার মনে হতে লাগলো যে তিনি রাতের ব্যাপারটা জানতে পেরে যাননি তো, যে মামির জায়গায় আমি ছিলাম। এই সব কিছু চিন্তা করে আমি একদমই ঘাবড়ে গিয়েছিলাম। আমার মনে হতে লাগলো যে এই কথাটা যদি মামি জানতে পেরে যায়, তাহলে না জানি তিনি আমার ব্যাপারে কি ভাবেন। সারাদিন পার হয়ে যখন রাত হলো, তখন আবার আমাকে মামি বলতে লাগলেন যে, বৌমা, আজকেও আমার শরীর পুরো ঠিক হয়নি, আর যতক্ষণ অবধি না আমার শরীর পুরো ঠিক হচ্ছে, ততদিন অবধি আমি তোমার মামার কাছে যাব না। যদি আমি এই অবস্থায় তোমার মামার কাছে যাই, তাহলে আমার শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে। এই কারণে তুমি তোমার মামাকে এত গ্লাস গরুর দুধ দিয়ে এসো, না হলে তোমার মামা আমাকে খুঁজতে খুঁজতে এখানে অবধি এসে আসবে। মামির এই কথা শুনে তো আমার যেন খুশির ঠিকানা রইল না। আমি আবারও ভাবতে লাগলাম যে আজকে মামা আমার সাথে কি করবে। রাতের বেলা যখন মামি ঘুমিয়ে পড়লেন, তখন আমি আবারও দুধের গ্লাস নিয়ে মামার ঘরের মধ্যে চলে গেলাম।
আমি যখনই দুধের গ্লাস রেখে পিছন দিকে ফিরলাম, তখন মামা আবারও আমার সাথে এক ভিন্ন রকম আচরণ করতে শুরু করলেন আর বলতে লাগলেন যে, কি হলো বৌমা, এভাবে চলে যাচ্ছ কেন? মামার মুখ থেকে এই কথা শুনে তো আমি একদমই ঘাবড়ে গেলাম। আমি ভাবলাম যে হয়তো এখন আমার সাথে অসম্ভব কিছু হতে যাচ্ছে। কিন্তু মামা বলতে লাগলেন, আমি জানি যে কালকে রাতে তোমার মামির জায়গায় তুমি ছিলে। তখন আমি মামাকে বললাম যে যদি আপনি জানতেন যে আমি ছিলাম, তাহলে আমাকে কিছু বলেননি কেন? এ কথার উত্তরে মামা বলতে লাগলেন যে, বৌমা, আমি জানি যে তুমি উত্তমের সাথে খুশি নও, যদিও তুমি আমাকে এই কথা বলনি, কিন্তু তোমার কষ্টকে আমি খুব ভালোভাবে অনুভব করতে পারি। দেখো মা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আমি এমন ব্যবস্থা করে নিয়েছি যে তুমি তোমার কোনো সমস্যা হবে না। মামার মুখ থেকে এরকম কথা শুনে আমি চিন্তামুক্ত হয়ে গেলাম, কিন্তু আমার মনে এখনো কিছুটা ভয় ছিল যে যদি এই কথাটা আমার স্বামী উত্তম কুমার জানতে পেরে যায়, তাহলে আমার অবস্থা কি হবে। কিন্তু এই সময়ে আমি এই সব চিন্তা এক সাইডে রাখলাম, আর মামার সাথে আমি সব কিছু ভুলে আনন্দ করতে লাগলাম। আনন্দ করার পর মামা যখন ঘুমিয়ে গেলেন, তখন আমি নিজের ঘরের মধ্যে এসে শুয়ে পড়লাম। এখন তো এটা প্রতিদিন হতে লাগলো। আমিও খুব খুশি থাকতে লাগলাম, আর মামাও যেন প্রতি রাতে আমার অপেক্ষা করতে থাকে। এভাবেই 1 মাস পার হয়ে গেল। তারপর একদিন হঠাৎই আমার স্বামী উত্তম কুমার বাড়িতে চলে এলো। সেদিন আমি খুব খুশি ছিলাম। যখন রাত হলো, তখন সবাই খাবার খাওয়ার পরে নিজ নিজ ঘরে চলে গেল। আমিও আমার স্বামীর সাথে নিজের ঘরে চলে এসেছিলাম। সেই রাতে আমার অনুভব হলো উত্তম এখন আগের থেকে অনেক ভালো হয়েছে, কিন্তু ততটাও বেশি না। তারপরে ও ক্লান্ত হয়ে গভীর ঘুমে ঘুমিয়ে গেল। ওকে এভাবে গভীরভাবে ঘুমোতে দেখে আমার ভেতরে ভেতরে আগুন জ্বলতে লাগলো। তখন একবার ভাবলাম যে আমি মামার কাছে চলে যাই, কিন্তু উত্তম কুমার বাড়িতে আসার কারণে আমি কোনো রকমে নিজেই নিজেকে বুঝিয়ে শুনিয়ে ঘুমিয়ে গেলাম। যখন সকাল হলো, তখন উত্তম কুমার বলল, আমি 15 দিনের জন্য শহরে যাচ্ছি। 15 দিন পরে অফিস থেকে ছুটি নিয়ে আবার ফিরে আসব। উত্তমের মুখ থেকে এই কথা শুনে তো আমি খুব খুশি হয়ে গেলাম। এরপরে আমি সারা দিন ধরে রাতের সেই ব্যাপারে ভাবতে লাগলাম। সেই দিন যেন পার হচ্ছিল না। অনেক কষ্টে যখন রাত হলো, মামি ঘুমিয়ে গেলেন, তখন আমি আবারও মামার ঘরের মধ্যে চলে গেলাম। সেই রাতে আমি গিয়ে দেখলাম যে মামা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এরপর আমার যাওয়ার সাথে সাথে তিনি শুরু করে দিলেন। সেই রাতে আমি পুরোদমে সন্তুষ্ট হয়ে গিয়েছিলাম, আর আমি খুব বেশি খুশি হচ্ছিলাম। এভাবেই আমার দিন কাটতে লাগলো। 15 দিন পরে যখন আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম, তখন আমার স্বামী উত্তম কুমার বাড়িতে ফিরে এলো। ওকে দেখে আমার মন খারাপ হয়ে গেল। তাই আমি ওকে জিজ্ঞেস করতে লাগলাম যে, কি হলো, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ও আমার কাছে খুব খুশি হয়ে বলতে লাগলো যে, অন্তরা, এখন থেকে আমি বাড়ি থেকেই আমার ডিউটি করব। কেননা আমি আর তোমাকে বেশি কষ্ট দিতে চাই না। ওর মুখ থেকে এই ধরনের কথা শুনে তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে উত্তম কুমার আমাকে এই ধরনের কথা বলছে কেন। এরপরে উত্তম কুমার আবার বলতে লাগলো, অন্তরা, সত্যিই তুমি খুব ভালো একজন স্ত্রী। তুমি খুব ধৈর্যশীল। আমি খুব ভাগ্যবান যে তোমার মতো এত ভালো স্ত্রী পেয়েছি। কেননা যখন কোনো মেয়ে নিজের স্বামীর কাছ থেকে সন্তুষ্টি পায় না, তখন সে পর পুরুষের খোঁজ করতে থাকে। কিন্তু আমার এরকম অবস্থা সত্ত্বেও তুমি এরকম কিছুই করনি। তুমি আমার বিশ্বাসের মর্যাদা রেখেছ। এটাই আমার জন্য খুব গর্বের ব্যাপার। স্বামীর মুখে নিজের সম্বন্ধে এই ধরনের কথা শুনে আমি নিজেই নিজেকে মনে মনে গালি দিতে লাগলাম। আমি ভাবতে লাগলাম যে আমার স্বামী আমার উপর কতটা ভরসা করেছিল, কিন্তু আমি তার পিছনে কি সব করে যাচ্ছিলাম। এত ভালো স্বামীকে ধোঁকা দিয়েছি। এই সময় আমার নিজেরই নিজ থেকে ঘৃণা হতে শুরু করেছিল, আর আমি ভিতরে ভিতরে খুব অস্বস্তি অনুভব করছিলাম। আমার স্বামী আরও বলতে লাগলো যে, তুমি জানো অন্তরা, আমার একটা গুপ্ত রোগ ছিল, যার চিকিৎসা আমি শহর থেকে করাচ্ছিলাম। এই অসুখের কারণেই আমি বিয়েও এখনই করতে চাইতাম না, কিন্তু মামির কথায় আমাকে তোমায় এত তাড়াতাড়ি বিয়ে করতে হলো। কিন্তু এখন চিকিৎসার কারণে আমার এই অসুখ একদমই ঠিক হয়ে গেছে।
যখন রাত হলো তখন আমি আমার স্বামীর থেকে সেই খুশি পেয়েছিলাম, যেটা আমি বিয়ের পরে আমার স্বামীর থেকে কখনো পাইনি। আজকে আমি খুব খুশি। পরের দিন সকালে যখন মামার নজর আমার উপরে পড়ল, তখন আমি তার সামনে থেকে নিজের মুখ লুকোতে থাকলাম। সেই সময় আমার নিজের চোখ খুলেছিল যে আমি একটা মারাত্মক ভুল রাস্তায় চলেছিলাম, কিন্তু এখন আমি আমার স্বামীকে আর ধোঁকা দিতে পারবো না। সেই দিনের পর থেকে আমি মামার ঘরে যাওয়া ছেড়ে দিয়েছি, আর এখন আমি নিজের স্বামীর সাথে খুবই খুশি। এখন সে আমাকে প্রতিদিন খুবই আনন্দ দিতে পারে। মামাও বুঝতে পেরেছিলেন যে এখন আমি অনুতাপের আগুনে জ্বলছি, আর কোথাও না কোথাও তিনিও নিজের ভুলের অনুভব করতে পেরেছিলেন। সেই দিনের পর থেকে মামাও আমার উপর খারাপ নজর দেওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি এখন একজন ভালো মানুষের মতো থাকতে শুরু করেছেন। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই যে যখন কোনো পুরুষ বা মহিলা নিজের স্বামী বা স্ত্রীর থেকে সন্তুষ্টি পায় না, তখন সে খারাপ রাস্তায় চলতে শুরু করে দেয়। কিন্তু আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই যে আপনারা প্রথমে এটা নিশ্চিত করুন যে কার সমস্যাটা নিয়ে আপনাদের উভয়ের মধ্যে আলোচনা করুন, চিকিৎসা করান। দেখবেন একটা না একটা সমাধান বের হয়ে যাবে। যদি আপনি এই সমস্যার সমাধান বের করে ফেলতে পারেন, তাহলে আপনার খারাপ রাস্তায় চলার দরকারই পড়বে না। কেননা এই রাস্তাতে হয়তো আপনি শুধুমাত্র কিছু সময়ের জন্য সন্তুষ্টি পাবেন, কিন্তু এর জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। গল্প ভালো লাগলে আশা করি লাইক, কমেন্ট করবে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।